রাজ্যের টাকায় আবাস পেতে যাচাই পর্ব প্রথম দুদিনেই বাদ 40,000 অযোগ্য আবেদনকারীদের নাম। কেন্দ্র না দেওয়ায় রাজ্যের প্রান্তিক মানুষকে ডিসেম্বর মাসে বাড়ি তৈরির টাকা দেবে রাজ্যই, কিন্তু পাকা বাড়ি তৈরির জন্য আর্থিক সহায়তা কারা পাবেন সেই তালিকা তৈরির ক্ষেত্রে কোনো গলদ রাখতে নারাজ রাজ্য সরকার। ফলে যোগ্য উপভোক্তা চিহ্নিত করতে উপনির্বাচনের কারণে নির্বাচন কমিশনের নির্দেশে কিছু এলাকায় বাদ দিয়েছে সারা রাজ্যের চালু হয়েছে যাচাই পর্ব। রাজ্যের ঠিক করে দেওয়া নিয়মাবলী অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষক দলের সদস্যরা খতিয়ে দেখছেন আদৌ সংশ্লিষ্ট ব্যক্তি বাড়ি তৈরির টাকা পাওয়ার যোগ্য কিনা। সোমবার থেকে চালু হওয়া এই সমীক্ষায় ইতিমধ্যেই 2 লক্ষের বাড়ি যাচাই সম্পন্ন হয়েছে। তার মধ্যে এই সহায়তা পাওয়ার জন্য অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছে প্রায় 20% মানুষ। অর্থাৎ প্রথম দুদিনে যাচাই হওয়া 2 লক্ষের মধ্যে তালিকা থেকে বাদ পড়েছে প্রায় 40,000-এর নাম। কিন্তু তালিকা থেকে তাদের নাম বাদ দিতে হচ্ছে কেন? রাজ্য প্রশাসন সূত্রের খবর, এর আগে যাচাইয়ের কাজ হয়েছিল 2022 সালের ডিসেম্বর মাসে। কেন্দ্র 11 লক্ষ গরিব মানুষের বাড়ি তৈরি টাকা দেওয়ার প্রশাসনিক অনুমোদন দেওয়ার পর কেটে গিয়েছে প্রায় 2 বছর। এই সময়কালে অনেকেই কষ্টে সৃষ্টে বাড়ি তৈরি করে নিয়েছেন, আবার অনেকেই যেখানে থাকতেন সেখান থেকে চলে গিয়েছেন অন্যত্র কোথাও। এছাড়াও কেন্দ্রের দেখানো পথেই কিছু বদল এসেছে। এই ভাতা দেওয়ার নিয়মাবলীতেও যেমন আগে দেখা হতো পরিবারের মোট আয় 10,000 টাকার কম কিনা, সেই জায়গায় এখন পরিবারের কোনো সদস্যের ব্যক্তিগত আয় 15,000-এর বেশি হলে এই আর্থিক সহায়তা পাওয়ার ক্ষেত্রে পরিবারটি অযোগ্য বিবেচিত হবে। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানান, কেন্দ্র টাকা না দেওয়ায় মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রান্তিক মানুষের মাথায় পাকা ছাদ নিশ্চিত করার উদ্দেশ্যে নিয়েছেন। আর সেই কারণেই আমাদের লক্ষ্য যেন ন্যায্য প্রাপকরা এই সহায়তা পান। আর রাজ্যের অর্থ সামাজিক উন্নতির কারণে অনেকে পরে নিজেরাই পাকা বাড়ি তৈরি করে নিতে পেরেছেন, স্বভাবতই তাদের নাম বাদ যাচ্ছে। প্রসঙ্গত 2022 সালের ডিসেম্বরে যাচাইয়ের পরে চূড়ান্ত উপভোক্তা তালিকা বা পার্মানেন্ট ওয়েটিং লিস্ট তৈরি করেছিল রাজ্য। তাতে নাম ছিল প্রায় 34 লক্ষ বাড়ি তৈরির আবেদনকারীর। তারপর আদালতে মামলাসহ একাধিক কারণে এই তালিকায় যুক্ত হওয়া আরও 1 লক্ষ নাম। ফলে এই 35 লক্ষের পাশাপাশি সরাসরি মুখ্যমন্ত্রী সেলে যারা বাড়ি তৈরির জন্য সহায়তা চেয়ে যোগাযোগ করেছিলেন তাদের বাড়ি বাড়ি গিয়েও যাচাইয়ের কাজ চালাচ্ছে রাজ্য। তার সঙ্গে রয়েছে রেমালসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যাদের বাড়ি ক্ষতি হয়েছে তাদেরও নাম। ফলে 30 অক্টোবর সমীক্ষা শেষের পর এবারে চূড়ান্ত উপভোক্তা তালিকায় কতজনের নাম থাকে সেদিকেই নজর সংশ্লিষ্ট মহলে। পরবর্তী প্রতিবেদন, প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকায় নেই অনেক কাঁচা বাড়ির নাম, পাঠিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী সহ জেলা ও রাজ্য প্রশাসনের কাছেও। সেই সঙ্গে 35টি গরিব বঞ্চিত পরিবারের বাড়ি দুরবস্থা ছবিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করা হয়েছে। হতদরিদ্রদের নাম বাদ দিয়ে গ্রামের পাকা বাড়ি মালিকদের নাম আবাস যোজনার তালিকায় থাকায় বিডিওর কাছে তা নিয়ে লিখিত অভিযোগ জমা দিলেন ভগবানগোলা 2 নম্বর ব্লকের বালিগ্রাম গ্রাম পঞ্চায়েতের ধজমাটি গ্রামের বাসিন্দারা। গ্রামের তৃণমূল পঞ্চায়েতের সদস্যসহ দলের অন্যান্য নেতারাই সেই অভিযোগ জমা দিয়ে এসেছেন। অভিযোগ পাঠিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী সহ জেলা ও রাজ্য প্রশাসনের কাছেও। সেই সঙ্গে 35টি গরিব বঞ্চিত পরিবারের বাড়ির দুরবস্থা ছবিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল করা হয়েছে। গ্রামের তৃণমূল পঞ্চায়েতের সদস্য মীরা বিবি বলেন, রাজ্য সরকার ও প্রশাসন এই অসহায় পরিবারগুলির পাশে দাঁড়ান এবং ন্যায় বিচারের মাধ্যমে গ্রামের অসহায় পরিবারগুলিকে সরকারি সহায়তা বাড়ি তৈরি করার সুযোগ করে দিন। এটাই আমরা চাই। দরকার মনে করলে খোদ মুখ্যমন্ত্রী তা তদন্ত করে দেখুন। ভগবানগোলা 2 বিডিও অনির্বাণ সাউ বলেন, অভিযোগ পেয়েছি, কিন্তু এক্ষেত্রে আমার কিছু বলার নেই। ওদের নাম তালিকাভুক্ত হয়েছে 2018 সালে। আমার কাছে যে তালিকা পাঠানো হয়েছে রাজ্য থেকে তা 2022 সালের সমীক্ষায়। তাই সেই তালিকায় দজমাটি গ্রামের না এই নামগুলির আর ঢোকানো যাবে না। তাদের নাম কেন বাদ গেল তাও আমার জানা নেই। তবে যাদের পাকা বাড়ি থাকা সত্ত্বেও আমার কাছে পাঠানো তালিকায় নাম রয়েছে তাদের নাম বাদ দেওয়ার কাজ চলছে। তালিকায় প্রায় 20% এমন নাম বাদ পড়বে। গ্রামের যুব তৃণমূল নেতা মোহাম্মদ মুরাদ সেন বলেন, 2018 সালে 2-3 জন সরকারি কর্মী আমাদের গ্রামে আবাস যোজনা সার্ভে করেন। তারা অত্যন্ত সাহসিকতার সঙ্গে গ্রামের রাজনৈতিক নেতৃত্বকে উপেক্ষা করে স্বচ্ছভাবে দরিদ্র শ্রেণীর লোকেদের নাম আবাস যোজনার তালিকায় নথিভুক্ত করেন। কিন্তু গ্রামের বর্তমান আবাস তালিকা দেখলে স্পষ্ট হয়ে যায় এটা কোনো অপশক্তির দ্বারা প্রভাব খাটিয়ে তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা কাঁচা বাড়ি
টোটো সম্বল, তবু উপভোক্তাদের তালিকা থেকে বাদ নাম। গ্রামের ভিতরে মসজিদ পেরিয়ে যে শামসুর রহমানের বাড়ি টিনের বেড়া দেওয়া দুটি ঘর বাড়ি দেওয়ায় টোটো রাখা। প্রশাসনের কাছে বিজেপির অভিযোগ করেছিল শামসুরের বাড়ি পাকা। বাড়ির চিত্রটি একবার লক্ষ্য করুন। এই বাড়ি দেয়ালের এবং এটাতে কোনো পাকা বাড়ি নেই এমনটাই নির্দেশ, কিন্তু বিজেপির তরফ থেকে জানানো হয়েছে যে এটা কিন্তু একটা কাঁচা বাড়ি, পাকা বাড়ি। অভিযোগ যাদের নাম আছে প্রায় সব ক্ষেত্রেই দেখা গেল তাদের বাড়ি কাঁচা, কারো ঘর আধ ভাঙা ফাইল চিত্র। ইতিমধ্যেই এই আপডেট সূত্রে জানানো যাচ্ছে বিজেপির অভিযোগ তাদের বাড়ি পাকা, কারো কারো আবার গাড়ি আছে, তাই তারা আবাস প্লাস যোজনার উপভোক্তা হওয়ার যোগ্য নন। কোচবিহার শহর থেকে 25 কিলোমিটার দূরে চান্দামারি গ্রামের 55 নম্বর বুথে সেই বাসিন্দাদের বাড়িতে গিয়ে দেখা গেল অনেক ক্ষেত্রেই ছবিটা অন্য। অভিযোগ যাদের নামে আছে প্রায় সব ক্ষেত্রেই দেখা গেল তাদের বাড়ি কাঁচা, কারো ঘর আধভাঙা, দুমড়ে মুচড়ে যাওয়া টিন কোনো রকমে সোজা করে ঘরের বেড়া হিসাবে ব্যবহার করছে। ইতিমধ্যেই গ্রামের সে ছবি নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছে তৃণমূল। প্রশাসনের তরফে জানানো হয়েছে দুই পক্ষেরই অভিযোগ পাল্টা অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। বিডিও কোচবিহার 1 নম্বর ব্লকের নৃপেন বিশ্বাস বলেন, যে সমস্ত অভিযোগ আমরা পাচ্ছি সব খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে। গ্রামের ভিতরে মসজিদ পেরিয়ে শামসুর রহমানের বাড়ি, টিনের বেড়া দেওয়া দুটি ঘর বাড়ি দেওয়া টোটো রাখা। প্রশাসনের কাছে বিজেপির অভিযোগ করেছিল শামসুরের বাড়ি পাকা, তার গাড়িও রয়েছে। শামসুর বলেন, বাড়িতে 9 জন লোক, দুটো ঘরে থাকি, টোটো চালিয়ে সংসার চালাই, গাড়ি পাবো কোথায়? কিছু দূরেই আইয়ুব আলীর বাড়ি। বিজেপি যে অভিযোগ জমা দিয়েছে তাতে আইয়ুবের পাকা বাড়ি রয়েছে বলে দাবি, কিন্তু যে বাড়িটি তার বলে আইয়ুবের বলে দাবি সেটি টিনের বেড়া দেওয়া এবং কাঁচা বাড়ি। গৃহকর্ত্রী মেনকা বিবি বললেন, স্বামী স্ত্রী অনেকেই কষ্টে টিনের বাড়ি বানিয়েছি, পাকা বাড়ি পেলে ভালো হয়। গ্রামের আরও এক বাসিন্দা হজরত আলী জমি লিজে নিয়ে চাষাবাদ করেন, তার বড় টিনের ঘর, ঘরের খুঁটি কংক্রিটের, যে বারান্দায় রান্নার জায়গা করা হয়েছে। বিজেপির দাবি করেছে হজরতের পাকা বাড়ি ও গাড়ি রয়েছে। হজরতের পাল্টা দাবি, ব্লক অফিসে গিয়ে বলেছি এসে দেখে যান কি করে থাকি, সাইকেল নেই, গাড়ি পাবো কোথায়? গ্রাম পঞ্চায়েতের সদস্য তৃণমূল মহেন্দ্র বর্মন চন্দ্রামারি পঞ্চায়েতের উপপ্রধান, তার নামেও অভিযোগ করেছে বিজেপি। তারও কাঁচা বাড়ি। মহেন্দ্রর দাবি, জনপ্রতিনিধি হিসেবে ঘর নেব না বলেই ব্লকে জানিয়েছি। বাকি যাদের নাম রয়েছে আবাসের তালিকায় প্রত্যেকেই গরিব, আবাসের উপভোক্তা হওয়ার যোগ্য। তাহলে কিসের ভিত্তিতে করা হলো এমন অভিযোগ? বিজেপির চন্দ্রামণি মণ্ডলের সহ সভাপতি মুন্না ঝার দাবি, স্থানীয় স্তর থেকে অভিযোগ উঠে এসেছে, শাসক দলের সঙ্গে যুক্ত বলে ইচ্ছাকৃত অভিযোগ করা হয়েছে, এমনভাবে কারণ নেই। প্রশাসন তদন্ত করে দেখুক। বিজেপির ন্যাশনাল কাউন্সিল সদস্য নিত্যানন্দ মুন্সি বলেন, আমরা যে অভিযোগ পাচ্ছি তা প্রশাসনকে জানাচ্ছি, এরপরে প্রশাসন তদন্ত করবে। তবে বহু জায়গায় পাকা বাড়ি লুকিয়ে রেখে কাঁচা বাড়ি দেখাচ্ছেন শাসক দলের অনেকেই। তেমন তথ্য আমাদের কাছে আছে। তৃণমূলের কোচবিহার জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মনের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে চরিতার্থ করতে গিয়ে হিতাহিতি জ্ঞান হারিয়ে বিজেপি বাংলা আবাস যোজনায় 5 জেলায় সমীক্ষা বন্ধ। জেনে নিন কোন কোন সেই জেলাগুলি। কেন্দ্রীয় সরকার পরপর 3 বছর বাংলা আবাস প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে টাকা না দেওয়ার কারণে রাজ্য সরকার বাংলা আবাস যোজনা প্রকল্পের ব্যাপারে ক্ষোভ উগরে দিয়েছেন কেন্দ্রীয় সরকারের উপর। তারপরেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সিদ্ধান্ত নেন যে পশ্চিমবাংলার যে সমস্ত দরিদ্রসীমার নিচে পরিবারগণ রয়েছেন তাদের আবাস প্রকল্পের 11 লক্ষেরও বেশি পরিবারদের বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে টাকা দেবে রাজ্য সরকার। ঠিক রাজ্য সরকার অক্টোবর মাসেই টাইমলাইন দিয়ে দেয় এই প্রকল্পের মাধ্যমে আবাসের নতুন সার্ভে করার জন্য। 11 লক্ষ বাড়ি যে সমস্ত তৈরি হবার কথা ছিল সেই বাড়িগুলিকে এবার সার্ভে করতে রাজ্য সরকারও নির্দেশ দেন জেলা শাসকদের। তারপরেই ঠিক 21শে অক্টোবর থেকে শুরু হয়ে যায় বাংলা আবাস যোজনা প্রকল্পের বাড়ি সার্ভের কাজ। গত সোমবার থেকে আবাস প্রকল্পের মাধ্যমে যে সমস্ত বাড়ি যোগ্য এবং অযোগ্য সমস্ত বাড়িকে চিহ্নিতকরণ করতে রাজ্যের টিম বেরিয়ে পড়েছেন। এখনও পর্যন্ত জানা মতে 21শে অক্টোবর থেকে 30শে অক্টোবর পর্যন্ত আবাস যোজনা চালার নির্দেশ দেওয়া হয়েছে সার্ভের। তবে এরই মধ্যে নির্বাচন কমিশন থেকে খুবই বিরাট আপডেট চলে আসছে। রাজ্য সরকারের নির্বাচন কমিশন থেকে ডাইরেক্ট যে নোটিশ দিয়ে দেওয়া হয়েছে সেটাই আপনাদের আজকের এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি। বাংলা আবাস যোজনায় কেন বন্ধ হলো সার্ভে? ওয়াজ দ্য সার্ভে ক্লোজড ইন বাংলা আবাস যোজনা স্কিম? আবাস যোজনা প্রকল্পে 5 জেলায় সার্ভে বন্ধের কিছু কারণ রয়েছে, সেগুলো আপনাদের নিম্নে আলোচনা করা হলো। পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন বিধানসভায় উপনির্বাচন রয়েছে। যেমন পশ্চিমবঙ্গ রাজ্যে 5 জেলায় টোটাল
উপনির্বাচন রয়েছে সেই উপনির্বাচনকে লক্ষ্য করে নির্বাচন কমিশন নির্দেশ অনুসারে রাজ্যকে জানানো হয় যে নির্বাচন যতদিন না শেষ হয় ততদিন আবাস প্রকল্পের মাধ্যমে সমীক্ষা বন্ধ থাকবে। বিভিন্ন মহলের দাবি, বিজেপির তরফ থেকে রিপোর্ট করা হয় নির্বাচন কমিশনের দপ্তরে। নির্বাচন কমিশনের সিইও শ্রী রাজীব কুমার স্যার তিনি জানিয়েছেন যে পশ্চিমবঙ্গে কয়েক বিধানসভায় উপনির্বাচন রয়েছে আর এরই মধ্যে আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে সমীক্ষা হচ্ছে। এটাই আচরণবিধির মধ্যে পড়ছে না। তাই নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে পশ্চিমবঙ্গ রাজ্যকে জানানো হয় আবাস প্রকল্পের মাধ্যমে সেই সমস্ত জায়গায় সমীক্ষা বন্ধ থাকবে যতদিন না উপনির্বাচন শেষ হচ্ছে। বাংলা আবাস যোজনায় 5 জেলায় সমীক্ষা বন্ধ কেন, কোন জেলাগুলো সেই লিস্টটা দেখে নিন এবার আমাদের আজকের ভিডিওতে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের সূত্রের খবর, রাজ্যে 6 কেন্দ্রের বিধানসভা উপনির্বাচন ঘোষণা হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে শুরু হয়ে যায় আবাস প্রকল্পের সমীক্ষা গত সোমবার থেকেই। এরই মধ্যেই মাঝে গত 21শে অক্টোবর রাজ্যের বিজেপি দল নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানান যে রাজ্যের 5 জেলায় যে 6 বিধানসভায় উপনির্বাচন রয়েছে ওই সমস্ত জায়গায় আবাস যোজনা প্রকল্পের সার্ভে বন্ধ রাখার নির্দেশ দেন নির্বাচন কমিশনে বিজেপির তরফ থেকে। তারপরই দেখা গেল 24 ঘন্টার মধ্যে বিজেপির যে আবেদন মঞ্জুর করল নির্বাচন কমিশন। এরপরেই আবাস যোজনা প্রকল্পের সার্ভে বন্ধ রাখার নির্দেশ দেন নির্বাচন কমিশন সূত্রের খবর। 13ই নভেম্বর পর্যন্ত আবাস যোজনায় সমীক্ষার কাজ বন্ধ থাকবে। যে সমস্ত জেলাগুলিকে বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন সেগুলি হলো উত্তর 24 পরগনা জেলা, পশ্চিম মেদিনীপুর জেলা, বাঁকুড়া জেলা, কুচবিহার জেলা ও আলিপুরদুয়ার জেলা। বাড়ি সার্ভের জন্য নতুন অ্যাপ, নাম ও কিভাবে কাজ করবে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আবাসের দুর্নীতি বন্ধ করতে নতুন অ্যাপ শুরু করেছে যার নামকরণ করা হয়েছে সার্ভে ফর রুরাল হাউজিং। এই অ্যাপটি শুধুমাত্র যে সমস্ত যোগ্য আবেদনকারী রয়েছেন যারা সত্যিই বাড়ি পাওয়ার যোগ্য তাদেরই যাচাই করার জন্য। অ্যাপটি ব্যবহার করবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আধিকারিকগণ যাতে সমস্ত পরিবার যোগ্য তাদের ডকুমেন্টস অনলাইনে আপলোড সিস্টেমের মাধ্যমে সম্পন্ন হয়। এর সাথে জানানো হয়েছে যে ডিজিটাইজ কাজ সম্পন্ন করার জন্য ব্যবহার করা হবে এই অ্যাপ শুধুমাত্র এখন কার্যক্রমের জন্য বন্ধ রাখা রয়েছে, পরবর্তীতে এটি লাইভ করা হবে। তবে অ্যাপ যখনই সোমবার সকলেই সার্ভে শুরু করেন তখন অ্যাপে বিভ্রাট দেখা দিয়েছিল, অর্থাৎ অ্যাপে কিন্তু ঠিকমতো ওয়ার্ক করছিল না। তবে শুধুমাত্র অ্যাডমিন প্যানেল লগ ইন করতে পারবেন, যাদের আইডি পাসওয়ার্ড থাকবে তারাই। সকলে এই অ্যাপটি ইউজ করতে পারবেন না, শুধুমাত্র আধিকারিকগণ যাদের কাছে অ্যাক্সেস থাকবে তিনারা এই অ্যাপের ব্যবহারের যোগ্য। অ্যাপটিতে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ ফিচার্স রয়েছে, যেমন কোনো বাড়ি এখনও সার্ভে করা হয়নি, ব্লক বা গ্রাম পঞ্চায়েত ভিত্তিক তালিকা দেখা যাবে, উপভোক্তাদের নিজেদের নাম তালিকা রয়েছে কিনা তা এই অ্যাপের মাধ্যমে সব জানা যাবে। তবে সার্ভে শুরু করার পরেই সব কার্যকরী হবে। রাজ্য সরকারের প্রকাশিত বিভিন্ন সময়সূচি এক নজরে দেখে নিন। 21শে অক্টোবর থেকে 30শে অক্টোবর রাজ্য সরকারের সময় মতো বাড়ি বাড়ি সার্ভে করবে টিম। 14ই নভেম্বর 2024-এ সেই লিস্টটি অর্থাৎ ফাইনাল লিস্ট রেডি রয়েছে, তাকে রিচেকিং করা হবে কোন বাড়িগুলো ছুটে গেল। 20 নভেম্বর 2024 তালিকা তৈরির কাজ শুরু করবে বিভিন্ন আধিকারিকগণ। উচ্চপদস্থ আধিকারিক এই তালিকা তৈরি করবেন। 21শে অক্টোবর থেকে 27শে অক্টোবর আপত্তি নিষ্পত্তি শুরু হবে এবং 4ই ডিসেম্বর গ্রামসভায় অনুমোদন পাশ হবে। 9ই ডিসেম্বর 2024 ব্লক লেভেল কমিটিতে অনুমোদন পাশ করা হবে। 10ই ডিসেম্বর 2024 জেলা স্তরে অনুমোদন পাশ করবার পর ফাইনালি আমাদের টাকার ধাপ 20 ডিসেম্বর 2024 উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে। প্রথম কিস্তি 60,000 টাকা জমা করবে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের নিজের